হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আবার চলে এসেছি বিদ্যুৎ প্রভুর বাড়িতে। এর আগে আমরা বিদ্যুৎ প্রভুকে নিয়ে দুটো ভিডিও করেছি। আমরা প্রথম যে ভিডিওটা করেছিলাম ওটা বাগবাজার গৌড়ীয় মঠে গিয়ে ওনার সঙ্গে আমার দেখা হয়। তার আগে ওনার যে লেখা বই সেটা আমি হাতে পাই আমার এক বন্ধুর সোর্সে, এবং সেটা পড়ে আমার ভালো লাগে। সেই সূত্রে ওনার সঙ্গে পরিচয়, এবং সেটাই আমাদের ফার্স্ট ভিডিও ছিল। এবং যেহেতু ওনার সঙ্গে কথা বলেছিলাম যে উনি এই বইতে যে ঘটনাগুলো লিখেছেন এগুলো কিন্তু প্রতিটাই সত্য ঘটনা, অর্থাৎ ওনার জীবনে উনি যেগুলো অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, সেগুলোই কিন্তু বইয়ের আকারে এখানে তুলে ধরেছেন। আমরা তারপরে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতেও এই বই থেকে একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তেমনই আজকে আবার চলে এসেছি বিদ্যুৎ প্রভুর বাড়িতে। আজকেও থাকবে এই বইটা সম্পর্কে কিছু কথা, ওনার জীবন সম্পর্কে কিছু কথা, এবং বইটা থেকে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। কেউ যদি চাইছেন এই বইটা কালেক্ট করতে, তাহলে অ্যামাজন থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আমি এই বইটার কী নাম, কীভাবে কালেক্ট করবেন তাও আমি উল্লেখ করে দেবো ভিডিওতে। সেই জন্য একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। চলুন এবার চলে যাই সরাসরি প্রভুর কাছে। প্রভু, সবার প্রথম বলুন কেমন আছেন? ভালো আছি। একদম ঠিকঠাক আছেন? একেবারে ঠিকঠাক আছে। একদম গরম, তার মধ্যে বৃষ্টি, সব কিছু মিলিয়ে একদম অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছে। খুব গরম পড়েছে। একদম ঠিক কথা। এর আগে আমরা দুটো ভিডিও করেছিলাম। মানুষের কাছে যারা এই ধরনের বই পড়তে ভালোবাসেন তারা প্রচুর রেসপন্স করেছেন, প্রচুর কমেন্ট করেছেন, এবং অনেকে পার্সোনালি আমাকে কল করেও জিজ্ঞেস করেছেন যে নেক্সট ভিডিও আপনার কবে আসছে। এবং আমি তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করেছি যদি কেউ কালেক্ট করতে চান তাহলে অ্যামাজন থেকে বইটা তো অ্যাভেলেবেল আছে, ওখান থেকে তো উনি কালেক্ট করতে পারেন। যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আজকে আবার আমরা প্রথম থেকেই শুরু করব। ফার্স্ট যদি আপনি আপনার পুরো নাম একবার বলে দেন। বিদ্যুৎ কুমার সান্যাল। আচ্ছা, এইবার এই যে গৌড়ীয় মঠ, এই গৌড়ীয় মঠের সঙ্গে আপনার কিভাবে সম্পর্কটা তৈরি হলো সেটা নিয়ে যদি একটা ছোট্ট করে বলে দেন। আমি অ্যাকচুয়ালি গৌড়ীয় মঠের সাথে সম্পর্ক হয়েছিল 1973 থেকে। সেটা আমি আগেই বলেছি। আমি কৃষ্ণনগরের ছেলে। ঠিক। আমার বাড়ির সামনেই একটা কুঞ্জকুটির বলে একটা মন্দির আছে। সেই মন্দিরে আমি যেতাম। ওখানে একজন মহারাজ ছিলেন, মাধব মহারাজ। ওনার সাথে আমার খুব আন্তরিকতা ছিল, এবং উনি আমার বাড়িতেও এসেছিলেন। আমি ওনার সাথে প্রচুর জায়গায় ভিক্ষা করতে গিয়েছি ওই মন্দিরটা তৈরি করার জন্য। তখন ছোট ছিল। আচ্ছা। তারপরে আমি চাকরির সূত্রে 1976 সালে ডিসেম্বর মাসের দিকে আমি চলে যাই দিল্লিতে। তো তখন মহারাজ আমাকে একটা ছোট্ট দেখে একটা দিয়েছিল, মন্ত্র দিয়েছিল। বলো তুমি বাইরে যাচ্ছ, তোমার আমাকে আশীর্বাদ করেছিলেন, এবং সেই মন্ত্রটা তুমি পড়বে, তোমার ভালো হবে। তারপরে ভালোই হয়েছে। দিল্লিতে গিয়ে আমার সব কিছুই মানে সেখানে চাকরি পাই, সেখানেই সব কিছু করি হয়। এরপর কি দিল্লিতে কোনো গৌড়ীয় মঠের সংসর্গে আপনি আসেন? হ্যাঁ, আমি দিল্লিতে গৌড়ীয় মঠ আছে ওখানে, সেখানে সংস্পর্শে আসি। আচ্ছা। হ্যাঁ, এটা হস্তকাছে আছে। হ্যাঁ, আগে ছিল হনুমান মন্দিরের ওইদিকেই, বা একটা ভাড়া বাড়িতে ছিল। তারপরে এখানে শিফট হয়ে আসে। তখন আমি ছিলাম যখন যেদিন শিফট হয়, প্রসেশন করে হয়েছিল, আর মাধব মহারাজ কৃষ্ণনগর থেকে গিয়েছিলেন। হ্যাঁ, খুব বিরাট উৎসব করে শিফট হয়েছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। সেখানে তো ভাড়া বাড়িতে মন্দির ছিল। যাই হোক, তারপর থেকে আমার ওই দিল্লিতে যতদিন থাকি ততদিন ছিল। আচ্ছা, এদিকে আপনি কৃষ্ণনগরে গৌড়ীয় মঠের সংস্পর্শে এসেছিলেন, এরপর দিল্লিতে গেলে গৌড়ীয় মঠের সংস্পর্শে এলেন। এছাড়া কি আপনি কর্মসূত্রে পুরোটাই দিল্লিতে ছিলেন না আদার কোথাও গেছিলেন? না, কর্মসূত্রে আমার দিল্লিতেই। আরও অন্য জায়গায় পাহাড় পর্বতে ভারত তিব্বত সীমা পুলিশের কাজটাই হলো পাহাড় পর্বত। প্রচুর জায়গায় গিয়েছি। তো এটা মানে পুরো ভারত, পুরো ভারতই মতো আর কি। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অমুক তমুক প্রচুর জায়গা ঘোরা হয়েছে, কাশ্মীর। হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে কৃষ্ণনগর থেকে উনি একটা ছোট মন্ত্র আপনাকে দিয়েছিলেন, এরপরে কি আপনি আর কোথা থেকে দীক্ষা বা আদার কিছু নিয়েছিলেন? তারপরে তো আমার গুরুদেবের কাছ থেকে হরিনাম নিয়েছি আমার। আচ্ছা, ওটা দিল্লিতে? ওটা দিল্লিতে। আচ্ছা, এই বইতে যে গুরুদেবের সম্পর্কে লিখেছেন ওনার সঙ্গে তাহলে দিল্লিতে আপনার আলাপ? হ্যাঁ, ওনার সাথে দিল্লিতেই আলাপ। একবার এসেছিলেন ওখানেই আলাপ হয়। আচ্ছা। হ্যাঁ, নারায়ণ মহারাজও সাথে ছিল, আমার বাচ্চারাও ছিল, আমার মিসেসও নিয়েছিল। হরিনাম দুজনাই নিয়েছি। ওইভাবে চলছে আর কি। আচ্ছা, তারপরে আপনি গৌড়ীয় মঠের সংস্পর্শে আসেন? হ্যাঁ, তখনও আছি, মানে তখন থেকেই আর কি, বেশি করে আর কি। আচ্ছা, এই যে মেন বইটা আপনি লিখেছেন এর মধ্যে কি ধরনের ঘটনা আপনি তুলে ধরেছেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি অনেক ঘটনা, অনেক অলৌকিক ঘটনা যখন যেগুলো আপনি অনুভব করেছি এবং যেটা লিখেছি আমি। আচ্ছা। যেমন একবার
আচ্ছা, আমি ঘটনা যাওয়ার আগে বইটা সম্পর্কে একটু জেনে নিই। বন্ধুদেরকে বইটা একবার দেখিয়ে দিন এবং বইটার নামটা যদি একবার বলে দেন। গ্লিমসেস অফ গডস ফেভার্স বইটার নাম। হ্যাঁ, এইটা এইভাবে দেখলে ভালো হয়। এটা একটুখানি অন্য ভাবে লেখা আছে, অন্য ফন্টে লেখা আছে, অন্য ফন্টে লেখা আছে, গ্লিমসেস অফ গডস ফেভার্স। এটা হচ্ছে বইটা। বুঝতে পারছেন, এই বইটা আপনারা বন্ধুরা অ্যামাজনে যদি টাইপ করেন তাহলে ওখান থেকে ওনারা কালেক্ট করতে পারবেন। যদি ওনারা কেউ কালেক্ট করতে চান, কেউ যদি চান যে বইটা কালেক্ট করে বইটা থেকে আমরা ছোট ছোট ঘটনা একটা দুটো করে তুলে ধরি, আপনি যদি পুরো বইটা কালেক্ট করতে চান বা পুরো বইটা সম্পর্কে জানতে চান বা ওনার সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, তাহলে বইটার একদম পিছনে আপনার ডিটেলসও দেয়া আছে। বইটা একবার ব্যাক সাইডটা দেখিয়ে দিন বাবু। এটা হচ্ছে ওনার পুরো ডিটেলস, আমার ডিটেলস। বুঝতে পারছেন, এখান থেকে ওনার পুরো ডিটেলসও পেয়ে যাবেন। যদি চান ভিডিওটা পজ করেও আপনারা দেখে নিতে পারেন। এবার আমরা চলে আসবো বইয়ের প্রসঙ্গে, যে এই বইয়ের মধ্যে যে ছোট ছোট ঘটনাগুলো আপনি তুলে ধরেছেন, যে সত্য আপনার অনুভূতি যেগুলো, তার তো কিছু আমরা তুলে ধরেছি এর আগের দুটো ভিডিওতে। আজকে যদি কোনো একটা ছোট্ট ঘটনা আপনি তুলে ধরেন যেটা আপনি ফিল করেছেন, অনুভব করেছেন। দিল্লির দুটো কথা বলছি। আমরা দিল্লি তো হসখাস আর আমাদের বাড়ি তো খুব কাছাকাছি ছিল, এটা তো আগেই বলেছি। তো আমাদের ওইখানে তিলক মাটি পাওয়াটা খুব মুশকিল হতো। তিলক মাটি মানে যেখানে তিলক পায়। তো একদিন মাঝে মাঝে ইয়েতে যাই, তা আমরা সেদিনকে আমাদের দিল্লিতে কি দশকর্মার দোকান নেই? আমাদের এখানে যেমন দশকর্মার দোকান, না দশকর্মা আছে, অন্য জায়গা আছে। ওকে, মানে আপনি যেখানে সিআর পার্কে রয়েছে, অন্য জায়গা রয়েছে, মহাবীর এনক্লেভ আছে, ওই সব জায়গায় আছে। কিন্তু ইমিডিয়েটলি পেতে গেলে ওই মন্দিরেই যেতে হয়। আমরা মন্দিরে গিয়েছি। মন্দিরে গিয়ে মহারাজ এখানে বসে আছেন, আমরা গল্প করতে করতে মহারাজ একটু সাইডে গেছেন, গল্প করতে অনেকক্ষণ হয়ে গেছে। আমাকে বললো আপনাকে একটা জিনিস দেখাবো। বললো ঠিক আছে মহারাজ, কী দেখাবেন আমাকে বলুন। তা এইসব অনেক রকম ধর্মের কথা, অনেক রকম ভগবতের কথা উনি শোনাতেন। আমার দুটো মেয়ে সাইডে বসে থাকতো, আমি চেয়ারে বসে থাকতাম, মিসেস পাশে ওখানে বসে থাকতাম। আরও বলতেন অনেক ভাগবত কথা, অনেক গল্প করতেন। তারপরে কোথায় চলতে চলতে হঠাৎ করে ওই হাওয়া নেই, ইয়ে নেই, কিছু নেই, হঠাৎ করে জানলার সামনে একটা তিলক মাটি ছিল, ওই তিলক মাটিটা পড়ে গেল নিচে। তখন মহারাজ নিজেই বললেন আপনার তিলক মাটির দরকার নিশ্চয়ই। বললো হ্যাঁ মহারাজ, আমরা তো ওইভাবেই এসেছিলাম। তো উনি আমাদের দিলেন, বলে চলুন আপনাকে একটা জিনিস দেখে। তো আমাকে নিচে চলে আসলাম, নিচে মন্দিরের নিচে মানে একটা ঘর, বেসমেন্টে আসলাম। বেসমেন্টে দরজা খুলে দেখালেন তিনটে মূর্তি, একটা হলো রাধা, একটা কৃষ্ণ, আর একটা হলো গৌরাঙ্গ মহাপ্রভু। এই তিনটে মূর্তি ইয়ে হবে, উদ্ঘাটন হবে বৃন্দাবনে আমাদের আরেকটা মঠ আছে। একটা মঠ আছে হলো তোমার কিশোরপুরা মঠ, আরেকটা মঠ হলো রাধাকুণ্ডে, এটা ইয়ে হবে। জানলাম এটা ঠিক আছে, বেশ ভালো কথা। তো এই কত পয়সা লেগেছে না লেগেছে সেই সব কোথার থেকে রাজস্থান থেকে নিয়ে এসছেন, তারপরে তার ভাউচারগুলো নিলাম, নিয়ে এগুলো সেগুলো আমাকে লিখতে হবে। হ্যাঁ, সেগুলো আমি তো অ্যাকাউন্টেন্টের মতো কাজ করতাম একদম, মানে ফ্রি টাইমটাই আপনি ওগুলো হেল্প করতেন? হ্যাঁ, হেল্প করতাম, আমি হেল্প করতাম। তো মহারাজ বললো এই কাগজপত্রগুলো নাও বলে, আমার তখন তিনজনকে দেখে মনে মনে ভাবলাম, চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ আর রাধারানীকে দেখে মনে মনে ভাবলাম, ইস প্রভু, কৃষ্ণ তোমাকে যদি একটুখানি পায়ে হাত ধরে যদি নমস্কার করতে পারতাম ভালো হতো। কিন্তু সেই সুযোগটা আর হলো না। বলতে বলতে মহারাজ আসলেন ওপরে, ও সে আমরা যাব, তখন বলছে সেই কাগজপত্রগুলো যে দিলাম কোথায় বলতে 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 মহারাজ বলতে তাহলে বোধহয় নিচে রুমে রয়ে গেছে। বললো আপনি যান রুমটা দেখে আসুন। সে আমাকে চাবি দিল। তখন আর কেউ ছিল না, আমি আর তিনজনা ছিলাম, কৃষ্ণ আর তোমার গৌরাঙ্গ মহাপ্রভু আর রাধারানী। আমি তাদের হাত জোর করে প্রণাম করে বললাম, আমি তো যেতে পারবো না তোমার অনুষ্ঠানে, আমি এখনই তোমাকে প্রণামটা সারলাম, তুমি আমাকে ক্ষমা করো। তা এই হলো ব্যাপার। তারপরে আমার যে গুরুদেব আছেন, মানে উনি ছিলেন আর কি, উনি তো এখন দেহ রেখেছেন, উনি ওই রাধাকুণ্ডে ওই মল মাসে মানে কার্তিক মাসে আর কি, কার্তিক মাসে ওই ব্রত পালন করতে আসতেন। তো আসলেন, তো আমরা সেই সময় যেতে পারতাম না। তো একদিন আমি দিল্লির মঠে
মহারাজকে নারায়ণ মহারাজকে জিজ্ঞাসা করে দিলাম যে মহারাজ কী খবর, সব ঠিকঠাক? বলছে হ্যাঁ গুরুদেব তো এসছে, গুরুদেব ইয়েতে আছেন, কে বলে রাধাকুণ্ডের মঠে আছেন। হ্যাঁ, তারপরে বলতে পারছে রাধাকুণ্ডে আসবো, তাহলে দেখা করে আসবো? বললেন না, রাধাকুণ্ড থেকে কিশোরপুরা বলে একটা এই বাঁকে বিহারির সামনেই আমাদের মঠ, ওখানে আসবেন, ওখানে দেখা করতে যাবেন। তো আমি যা একবারে সাথে সাথে শুনে পরের দিন ছুটি ছিল, ইয়ে ছিল মানে সেদিন ছুটি ছিল, তারপরে পরের দিন আবার অফিস আছে, সে বললো না এখনই যাই, পরে তো আর দেখা হবে না। তো আমি বৃন্দাবনে কিশোরপুরা মঠে আসলাম, এসে মহারাজের সাথে দর্শন করলাম, গুরু মহারাজ খুব খুশি হলেন, বললেন তারপরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বলে তুমি থেকে যাও এখানে। বলে না মহারাজ আমি থাকবো না, আমার কালকে অফিস আছে, আজকের দিন ছুটি ছিল, এই জন্য আসলাম। তো মহারাজ খুব করে ইয়ে করলো আমার সাথে ভালোভাবে, আমি তো পায়ের তলায়। এই বইতে যে মহারাজের ছবি আছে ওই মহারাজের কথা, এই মহারাজের কথা, গুরু মহারাজ। ঠিক। হ্যাঁ, খুব করে আমাকে বললো যে তো প্রসাদ তো খেলাম, তারপরে বললাম মহারাজ অনেক রাত হয়ে গেল, এবার যাই। তো বললো ঠিক আছে, তো ছেড়ে দিলেন আমার। আমি আসলাম মেন রোডে কোনো বাস টাস কিছু নেই, আমি তো বড় সমস্যায় পড়ে গেলাম, রাত 9টা-10টা বেজে গেছে। তখন বললাম বাবা আজকে তো তাহলে তো কালকে অফিসে যেতে পারবো না। আর আমাদের তখন আমি প্রাইম মিনিস্টার সিকিউরিটিতে কাজ করি, মানে সবার সাথে একটা কন্ট্যাক্ট না থাকলে তো হয় না, আমি যে পরের দিন আসবো না বললে তো হয় না, এটা আগের থেকে বলতে হয়, এটা খুব মুশকিল হয়ে যায় অ্যাডজাস্ট করা। হট করে বললাম যে রাত্রিবেলা আসবো, সকালবেলায় ডিউটি, রাত্রিবেলা বললাম আসবো না, সেটা বললে হয় না, সেটা অনেক ইয়ে আছে। তো করতে দাঁড়িয়েছি, কোনো গাড়ি থামে না। তারপরে হঠাৎ দেখি বাঁকে বিহারির থেকে ফুলের মালা টালা লাগিয়ে একটা নতুন ব্র্যান্ড গাড়ি যাচ্ছিল দিল্লির মুখে। সে আমাকে দেখে বলে স্যার কোথায় যাবেন? বলে আমি তো দিল্লি যাব। বলে আমিও যাচ্ছি। বললাম, বলে আসুন, আমাকে বসতে দিল। তুমি বললে বিশ্বাস করবে না, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা একেবারে চলে আসলাম ইয়েতে, তোমার বারুইপুরের মোড়ে। বলতে আমি তো যাবো কেরলবাগের দিকে। হ্যাঁ, তা বললাম কত পয়সা লাগবে? কিছুতেই পয়সা নিল না। তারপরে ওখান থেকে একটা স্কুটি করে, মানে 3 হুইলার করে আমি বাড়িতে আসলাম রাত 10:30-11টার সময়। তো আমার কথা হলো, গুরুদেব এমন একটা জিনিস, যাকে দেখতে ভগবত চেতনা হয়, যাকে দেখলেই তোমার সমস্ত দুঃখ নিবারণ হয়ে যায়। ঠিক, বুঝতে পেরেছ? এরকম অনেক ঘটনা আছে। যেমন পাটনাতে একবার গিয়েছিলাম, পাটনাতে দুপুরবেলায় গিয়ে হাজির হয়েছি। তো দুপুরবেলায় গিয়ে হাজির হয়েছি। পাটনাতে কোনো কাজে গেছিলেন না মঠে গেছিলেন? না, কাজে গিয়েছিলাম। ওটা একটা অফিসিয়াল ওয়ার্কে গিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, যাওয়ার পরে ওইখানে রয়েছি, যাওয়ার পর এই 1:30-2টার সময় এসে পৌঁছালাম। আর আমি ছিলাম পাটনার গেস্ট হাউসে, একেবারে চাণক্য হোটেল আছে তার সামনে। আচ্ছা। তা আমি জানতাম ওখানে আমাদের মিঠাপুরে একটা আমাদের মন্দির আছে। তো মিঠাপুরটা হলো ওই চাণক্য হোটেলের থেকে একটু লাইন ক্রসিং করে গেলেই মিঠাপুরে চৈতন্য মঠ, আমাদের গৌরীয় মঠ। তো আমি গেলাম, গিয়ে আমি বললাম দরজা খোলো। তখন 2টো বেজে গেছে। স্নান করে তিলক কেটে গিয়েছি, কিছু খাইনি, রাস্তার খাবার খাই না, বাইরে খাবার খাই না। আর ওখানে লিট্টি সমস্ত হচ্ছিল, বলে আমার তো খাবার ক্ষমতা নেই, কারণ বাইরে খাবার খাবো না। তারপরে গিয়েছি, ওখানে যাওয়ার পর কিছুতেই খোলে না। তো আমি ভেতরে বললাম যে তুমি বলো বিদ্যুৎ প্রভু এসছে দিল্লি থেকে। তখন ওই যে বৈষ্ণব ছিল, সে বৈষ্ণব গিয়ে মহারাজকে বলল। তারপরে প্রভু ইনচার্জ ছিল, রূপাঙ্গ প্রভু তখন ইনচার্জ ছিল, রূপাঙ্গ প্রভু তার নাম। তো আমাকে চিনতো, এর আগেও একবার গিয়েছিলাম, আমাকে চিনতো। তো আমাকে দেখে বলে, আরে প্রভু আপনি এসছেন, আপনি একটা ফোন করে দিলেন না যে আপনার জন্য খাবার রাখবো, আপনার জন্য রাখবো, প্রসাদ রাখবো, একটু ফোন। তখনকার দিনে ফোন কোথায় ছিল? 1994 সালের কথা। হ্যাঁ, তখন তো ফোন টোন ছিল না।
তা উনি খুব দুঃখ পেলেন, বলছি যে আপনি যদি একবার ফোন করে বলতেন যে আমার জন্য প্রসাদ আমি রাখবেন, আমি আসছি। আসছি, ঠিক। তাহলে আমি প্রসাদ রেখে দিতাম। ঠিক। কিচ্ছু নেই, কী করা যায় মহারাজ, আপনি তো বোকা রাখবো না, এরকম বোকা না, এরকম করতে করতে বলে একটা কাজ করুন, 15-20 টাকা দেন, ওই কিছু মুড়ি টুড়ি ছাতু টাতু নিয়ে আসাই, ও নিজের থেকেই দিচ্ছিলো, ওটা না আপনি দিন না, আমি দিচ্ছি। দিয়ে ওই ছেলেটা, ওই প্রভুটা আর কি, প্রভুটা চলে গেল। প্রভুটা গিয়ে তারপরে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলে চলুন এবার একটু ওখানে ভোজন করবেন। করার পরে উনি পিঁড়ি পেতেছেন আর আমি বসেছি। বসার পর যেই মিক্সারটা খুলেছে, দেখে একটা বাল্যভোগ পড়ে আছে, বেশ ভালো ভোগ, বাল্যভোগ, ওরা বাল্যভোগ খুব ভালো তৈরি করে, কৃষ্ণের বাল্যভোগ। আচ্ছা। ও তো লাফিয়ে উঠেছে, ওরে বাপ রে বাপ, এ কি লীলা, এটা তো আমরা জানি না কেউ, এটা কী করে সম্ভব হলো। তো কথা হলো, ভগবান ভক্তের জন্য সব কিছু করতে পারে। ঠিক। তুমি যদি প্রকৃত ভক্ত হও, তোমার যদি মাইন্ড ইনোসেন্ট হয়, তোমার মনের মধ্যে যদি কপটতা না থাকে, তাহলে ভগবান তোমার কাছে এসে দাঁড়াবে, তোমার সমস্ত দুঃখ দূর করবে। সে তো রূপাঙ্গ প্রভু তো এত মানে ইয়ে হয়ে গেল, চিন্তা করা যায় না। এখন রূপাঙ্গ প্রভু মহারাজ হয়েছেন, এখন আছেন ইয়েতে, আমি শুনেছি তোমার গয়ার মন্দিরে মহারাজ। আচ্ছা। এই আরও অনেক ঘটনা, হাজার হাজার ঘটনা, মানে পুরো বইটাতে প্রচুর ঘটনা আছে, প্রচুর বইটা ঘটনা আছে। অনেকটাই কিন্তু মোটা। উনি যে সব জিনিসগুলো ফিল করেছেন, যে ঘটনাগুলো আমাদের বললেন, সেগুলো সব ওই বইতে লেখা আছে। বইতে লেখা আছে, কিন্তু বইটা লেখা আছে সম্পূর্ণ ইংলিশে। হ্যাঁ। তবু একবার বইটা খুলে দেখিয়ে দিন না। হ্যাঁ, এই যে বইটা, এটা হচ্ছে বই, একবার একটু ওপেন করুন। হ্যাঁ, এটা হচ্ছে বইটা, দেখছেন বইটা কিন্তু সম্পূর্ণ লেখা আছে ইংলিশে। হ্যাঁ। বুঝতে পারছেন, এর বাংলা অনুবাদ এখন উনি করছেন। ফলে যারা ইংলিশে পড়তে পারবেন, মনে করছেন যে আমি কোনো সমস্যা হবে না, তারা অবশ্যই এটাকে কালেক্ট করতে পারেন। কালেক্ট অ্যামাজন থেকে পেয়ে যাবেন, বইটার নাম দিয়েই সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে আপনারা পড়তে পারেন। এখন বাংলায় অনুবাদ চলছে। যারা মনে করবেন যে না ইংলিশে আপনাদের তেমন সড়গড় নেই, পড়তে অসুবিধা হবে, তাহলে একটু ওয়েট করে যান, বাংলাটা পাবলিশ হয়ে গেলে। বাংলাটা করবো, এখন একটা অন্য প্রজেক্টে আমি একটু ব্যস্ত আছি। ঠিক, বাংলাটা পাবলিশ হয়ে গেলেও আমরা একটা ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো, তখন আপনারা বাংলাটাও কালেক্ট করে নিতে পারবেন। তবে আমার মনে হয় এটা কেনার দরকার নেই, আমরা তো ভিডিও বেরই করছি, প্রত্যেকটি ঘটনারই বের করছি। তবু যদি উনি চাইছেন যে আমি নিজে সংগ্রহে আমি রাখতে চাই, চাই না কেউ পয়সা খরচা করে না অসুবিধা নেই। কেউ যদি চাইছেন যে আমি আমার সংগ্রহে এটাকে রাখবো, কারণ আপনি যেগুলো লিখেছেন প্রতিটাই আপনার অনুভূতি থেকে, একেবারে সত্যি ঘটনা, একদম 100% সত্যি, মানে যেটা আপনি ফিল করেছেন সেটাই আপনি ওখানে লিখেছেন। কারণ কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। একদম আপনার বিশ্বাসটা আপনি তুলে ধরেছেন। ফলে আমি বলবো যদি কেউ চান অবশ্যই কালেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার সংগ্রহে রাখতে পারেন, সময় সুযোগ করে আপনারা পড়ে নিতে পারেন। এবং বিদ্যুৎ প্রভু সম্পর্কে যদি ওনার জীবনী সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, সেটাও কিন্তু বইতে লেখা আছে। ওনার কর্মজীবন, ওনার ধর্মজীবন, A to Z সব কিছুই কিন্তু লেখা আছে। তা আজকের ভিডিওটা আমরা এখানে তাহলে শেষ করছি। এর পরের ভিডিওটা আবার খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো। এবং প্রভু আরেকটা জিনিস বন্ধুরা জিজ্ঞেস করেছেন, এর পরের ভিডিওতে আমরা সেটা নিয়ে একটু যদি আপনি আলোচনা করেন ভালো হয়। সেটা ওনারা বলছেন কেউ যদি গৌড়ীয় মঠ থেকে দীক্ষা গ্রহণ করতে চান, তাহলে সেটা কিভাবে করতে হয় সেটা যদি আপনি একটু গাইডেন্স করে দেন, বলে দেন, তাহলে একটু সুবিধা হয়। এটা নিয়ে আমরা পরের ভিডিওতে একটু ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবেন। খুব ভালো।